শুধু পুনর্বাসন নয়, পদ্মা সেতুতে ভিটেমাটি হারানোরা পাচ্ছেন টোলের টাকাও। পরিকল্পিত আবাসনে জীবনমানের উন্নয়ন, দীর্ঘমেয়াদী কাজের আশ্বাস। সীমান্ত সুরক্ষার বিজিবির উন্নয়নে কাজ করছে সরকার। প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধানমন্ত্রী তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ানোর নির্দেশ। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি, ধর্মান্ধ গোষ্ঠী ও উগ্রবাদকে রুখে দেওয়ার হুঁশিয়ারি। অপেক্ষার অবসান, প্রথম দেশ হিসেবে রাশিয়ায় করোনার ভ্যাকসিন দেয়া শুরু, প্রস্তুত যুক্তরাজ্যও। 24 ঘন্টায় দেশে আরও 35 জনের মৃত্যু। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময়, সঙ্গে আছি আমি সাবিত সারোয়ার। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে রাজধানী সহ বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেন রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গান, কবিতা সহ সাংস্কৃতিক শক্তির মাধ্যমে প্রতিবাদ জানানো হয় ভাস্কর্য নির্মাণে বিরোধিতাকারীদের। অন্ধকারের মাঝে আলোর মশাল, আলোকছটার বিচ্ছুরণ। এই আলো ধর্মান্ধতার বিরুদ্ধে, ধর্মীয় গোঁড়ামি, কুসংস্কার আর কুপমণ্ডকতার বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় এভাবে আলোয় আলোয় ভরে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। গান, কবিতা, মূকাভিনয় সহ সাংস্কৃতিক শক্তির মাধ্যমে প্রতিবাদ জানানো হয় ভাস্কর্য নির্মাণে বিরোধিতাকারীদের। যেন ওই বোধটা তৈরি করা যায় যে আসলে এটা আমাদের অস্তিত্ব, এটা আমাদের অতীতের স্বাক্ষর, এখানে ধর্মের সাথে কোনো বিদ্বেষ নাই। আমাদের আসলে সম্পৃক্ততা সবচেয়ে বেশি জরুরি তরুণ প্রজন্মের, যে এই মৌলবাদী কিংবা ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে এখন অবস্থান নেওয়ার। এই ভাস্কর্যের কাছে গিয়ে কেউ পূজা করছে না, কেউ উপাসনা করছে না, এটা শুধুমাত্র একটা চেতনাকে রিপ্রেজেন্ট করছে। একই সময়ে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগ ও বেশ কয়েকটি সহযোগী সংগঠন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। জাতির জনকের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ধানমন্ডিতে বিক্ষোভ করে মহানগর উত্তর আওয়ামী লীগ। যখনই বাংলাদেশ আজকে পৃথিবীর মানচিত্রে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় পরিকল্পিতভাবে আপনারা এই ভাস্কর্যের উপর হামলা করছেন। বিভিন্নভাবে আপনারা অস্থিতিশীল করার জন্য, দেশকে অস্থিতিশীল করার একটি পায়তারা করছেন। বিএনপি জামাতের ইন্ধনে আপনাদের জানা উচিত, বিচ্ছু বাহিনী কিন্তু আপনাদেরকে খুঁজে বের করবে। ওই রাজাকার স্বাধীনতা বিরোধী গোষ্ঠী আজও বাংলাদেশে বসে ষড়যন্ত্র করেছে। বাংলার মাটি তোদের চাই নাই। এছাড়া বিকেলে মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদ জানায় সম্মিলিত সাংস্কৃতিক জোট। এতে অংশ নেয় বেশ কয়েকটি সামাজিক সাংস্কৃতিক সংগঠন। যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না, যারা ৭১-এর মুক্তিযুদ্ধে পরাজিত হয়েছিল, তাদের ক্ষোভ, তাদের জিজ্ঞাসা, তাদের বেদনা থেকে বঙ্গবন্ধুর প্রতি তাদের এই ক্ষোভ রয়েছে। দুঃখের সাথে বলতে হয়, আমরাই তাদেরকে সুযোগ দিয়েছি। কারণ প্রথম অবস্থাতে যারা যখন ভেঙেছিল তখনই তাদেরকে প্রতিহত করা উচিত ছিল। মানববন্ধন থেকে আগামী 11 ডিসেম্বর দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভাস্কর্য নিয়ে বিতর্কের বিষয়টি প্রধানমন্ত্রী নিজেই দেখছেন। পরিস্থিতি কিভাবে মোকাবিলা করতে হয় তিনি জানেন। শনিবার সকালে জাতীয় 3 নেতার কবরে শ্রদ্ধা জানানো শেষে একথা বলেন তিনি। সারা বিশ্বে এ ভাস্কর্য আছে, সেখানে ভাস্কর্য যদি ইসলাম বিরোধী না হয়, বাংলাদেশে কেন? এটা অযুক্তি। আমাদের সব ব্যাপারে মাথা গরম করলে চলবে না। বিষয়টা হ্যান্ডেল করছেন প্রধানমন্ত্রী, তিনি জানেন কোন পরিস্থিতি কিভাবে মোকাবিলা করতে হবে। আমরা সরাসরি কারোর সাথে কোনো সংঘাতে যাব না। লন্ডনে বসে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক জিয়া ভাস্কর্যকে ইস্যু করে আন্দোলনের পাঁয়তারা করছেন বলে অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। জাতির জনকের ভাস্কর্য উচ্ছেদের হুমকির প্রতিবাদে উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গৌরবে ৭১ আয়োজিত সমাবেশে মন্ত্রী এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। শেখ হাসিনাকে হত্যার যে পরিকল্পনা করেছিল হাওয়া ভবনে বসে, তার যে মূল নায়ক তারেক জিয়া লন্ডনে বসে আজকে এই বাবুনগরীদের এবং অন্যান্যদের মাঠে নামানোর জন্য ভাস্কর্য ইস্যুতে মদত দিচ্ছে। সরকারের কাছে
আমার অনুরোধ থাকবে এগুলো তদন্ত করে আইনের ব্যবস্থা করেন। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করা গেছে বলে জানিয়েছেন খুলনা বিভাগের অতিরিক্ত ডিআইজি AKM নাহিদুল ইসলাম। শিগগিরই তাদের আইনের আওতায় আনার কথাও বলেন তিনি। শনিবার রাতে কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার স্থান পরিদর্শন করে তিনি একথা বলেন। এখানেও আমরা কিছু সাক্ষ্য প্রমাণ স্থানীয়ভাবে এই ভাস্কর্যের আশপাশ থেকে আমরা পজিটিভ সাক্ষ্য প্রমাণ কিছু পাইছি। আপনাদেরকে আমরা অচিরেই আশা করি একটা ভালো সংবাদ জানাতে পারব। যাদের ভিটেমাটিতে নির্মাণ হচ্ছে সেতুর অবকাঠামো শুধু পুনর্বাসনী নয়, তাদের জন্য দীর্ঘমেয়াদে কাজ করছে পদ্মা সেতু কর্তৃপক্ষ। নানামুখী কর্মসংস্থানের পাশাপাশি সেতুর টোল থেকে একটি অংশ বরাদ্দ রাখা হবে তাদের জীবনমান উন্নয়নে। এর মধ্যে বরাদ্দ করা জমির দলিল বুঝিয়ে দেওয়ার কাজও শুরু হয়েছে বলে জানান প্রকল্প পরিচালক সাইফুল ইসলামের ছবিতে রিপোর্ট এহসান জুয়েলের। চারদিকে সবুজের সমারোহ, চমৎকার গুছানো একটি এলাকা। দেখে মনে হতে পারে রাজধানীর বেসরকারি কোনো আবাসন প্রকল্প। সেতুর দুই প্রান্তে সংযোগ সড়ক, সার্ভিস এরিয়া, নদী শাসনের জন্য স্থানীয় যে মানুষদের ভূমি অধিগ্রহণ করা হয়েছে, ভূমিহীন এরকম 2635টি পরিবারকে ঠাঁই দেওয়া হয়েছে 4টি পুনর্বাসন কেন্দ্রে। 2.5, 5 ও 7.5 কাঠা করে জমি দেয়া হয়েছে তাদের। দেয়া হয়েছে নগদ টাকাও। আসি ভালোই, আমরা এই রাস্তাটা পাইয়া খুব সুন্দর আসছি। দেখে দেখে কিছু লোকজনের চাকরি বাকরি একটা ব্যবস্থা করে দিত, তো একটু শান্তিতে থাকতে পারতাম। মেশিনটা চালাই খাই, একটা টং দোকান বসাইছি, 2-4 পয়সা কামারি করে খাই। প্রকল্প এলাকার শিশুদের জন্য তৈরি করা হয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়, আছে মসজিদ, স্বাস্থ্যকেন্দ্র, পানির পাম্প, সার্বক্ষণিক বিদ্যুৎ, বড় সড়ক সহ নানা সুবিধা। এর মধ্যে শুরু হয়েছে জমির দলিল বুঝিয়ে দেওয়ার কাজও। স্কুল ছিল না, হসপিটাল ছিল না, এলাকার পরিবেশটা একটু অগোছালো ছিল, কিন্তু এই পদ্মা সেতু হওয়ার পরে আমাদের সম্পূর্ণ পরিবেশটা একটা পরিকল্পিত পরিবেশ সৃষ্টি হয়েছে। সরকারে আমাদের যা করে দিছে এতে আমরা সবাই সুখে আছি। এইখানকার মানুষদের পদ্মা সেতুতে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। গাড়ি চালানোর প্রশিক্ষণ দিতে BRTCর সাথে একটি চুক্তিও হয়েছে। ভবিষ্যতে সেতুর লাভ থেকে একটি অংশ তাদের জন্য ব্যয় করা হবে। যতদিন প্রজেক্ট চলবে ততদিন আমরা এই কাজগুলো করে যাব, এবং প্রজেক্ট যখন শেষ হয়ে যাবে তখনও আমরা আশা করছি যে একটা সার্টেন টোলের একটা সার্টেন অংশ ক্ষতিগ্রস্ত লোকদের উন্নয়নে ব্যয় করা হবে। প্রকল্প এলাকায় ভূমি ছিল না, কিন্তু বাস করত এমন 835টি পরিবারকে নতুন করে জমি বরাদ্দ দেওয়া হবে। পুনর্বাসনে সুবিধাভোগীদের জীবনযাত্রার মান অনেকটুকুই পাল্টে গেছে। তারা এখন অপেক্ষা আছেন সেতু পুরোদমে চালু হওয়ার। সেতু চালু হলে তাদের কর্মসংস্থান বাড়বে, একই সঙ্গে কেটে যাবে তাদের দুঃখের দিন। এমন স্বপ্ন তাদের চোখে মুখে। এহসান জুয়েল, সময় সংবাদ, কুমারভোগ পুনর্বাসন কেন্দ্র, মাওয়া, মুন্সিগঞ্জ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরিকল্পিতভাবে আধুনিক যুগের সীমান্ত সুরক্ষার উপযোগী করে গড়ে তোলা হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশকে। শনিবার সকালে ভিডিও কনফারেন্সে গণভবন থেকে চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির 95তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অংশ নিয়ে একথা বলেন তিনি। বিজিবিকে নিষ্ঠা ও সততা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে সীমান্ত অপরাধ দমন করতে হবে। 223 বছরের পুরনো দেশের সবচেয়ে প্রাচীন বাহিনী বর্তমান বর্ডার গার্ড বাংলাদেশ। ইতিহাসের নানা পথ অতিক্রম করে এই বাহিনীটি এখন ত্রিমাত্রিক সক্ষমতা নিয়ে কাজ করছে সীমান্তের ফার্স্ট লাইন সিকিউরিটি হিসেবে। শনিবার সকালে বিজিবিতে সদ্য নিয়োগপ্রাপ্ত 95তম ব্যাচের 2524 জওয়ানদের প্রশিক্ষণ সমাপনীতে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবি ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজে ভিডিও কনফারেন্সে তাকে রাষ্ট্রীয় সালাম জানায় বিজিবি। আমাদের বজ্র কঠিন শপথ। বাহিনীর রীতি অনুযায়ী শপথ নেন 200 নারী সহ নবীন সদস্য। অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, সীমান্ত সুরক্ষিত রাখতে পরিকল্পিতভাবেই এই বাহিনীর উন্নয়নে কাজ করছে সরকার। আধুনিক সার্ভিলেন্স ইকুইপমেন্ট স্থাপন করা, এটিভি এবং অত্যাধুনিক এপিসি ভেহিক্যাল স্ক্যানার ও দ্রুতগামী জলযান, সেগুলো আমরা করে বর্ডার গার্ডকে একটা উন্নত মানের করে দিচ্ছি। আমরা বিজিবিকে এখন একটা ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলেছি। আধুনিক যুগের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত অপরাধ দমনে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ দেন সরকার প্রধান।
জলে, স্থলে, আকাশপথে সব জায়গায় বিজিবি এখন একটা বিচরণ আছে, তৈরি করছে। বর্ডার গার্ডও আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন হবে, যাতে করে আমাদের দেশে বিভিন্ন যে সমস্ত অপকর্ম বর্ডারে হয় সেগুলি যাতে না হতে পারে তার জন্য যথাযথ ব্যবস্থা নেবে। সদ্য সম্পৃক্ত সদস্যদের বাহিনীর শৃঙ্খলা বজায় রেখে সততা নিষ্ঠার সাথে দেশ সেবার আহ্বান জানান প্রধানমন্ত্রী। শৃঙ্খলা বজায় রেখে চলতে হবে, দক্ষতা অর্জন করতে হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ভ্যাকসিন প্রয়োগ শুরু করল রাশিয়া। এদিকে মঙ্গলবার থেকেই করোনার ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু করছে যুক্তরাজ্য। তবে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া বৃদ্ধাশ্রমে এই কার্যক্রম শুরু হতে আরও 2 সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছে ব্রিটেন। যে কোনো মুহূর্তে ভ্যাকসিন অনুমোদন হতে পারে যুক্তরাষ্ট্রেও। প্রস্তুত ফাইজারের প্রথম চালানের জন্য। শনিবার থেকে রাশিয়ার মস্কোর 70টি স্বাস্থ্যকেন্দ্রে নিজেদের উদ্ভাবিত স্পুটনিক 5 ভ্যাকসিন প্রদান কর্মসূচি শুরু হয়। শুরুতে সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে থাকা ও বয়স্কদের এই টিকা দেয়া হচ্ছে। তবে এর পাশাপাশি শিক্ষক, স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবীদের অগ্রাধিকার দেয়া হচ্ছে। স্পুটনিক 5-এর চূড়ান্ত ট্রায়ালে 98% বেশি সফলতা পাওয়ার দাবি করেছে রাশিয়া। যুক্তরাজ্যের হাসপাতালগুলোতে এখন চলছে ভ্যাকসিন প্রয়োগের প্রশিক্ষণ। তবে ভ্যাকসিন নিয়ে শুরুতেই চ্যালেঞ্জের মুখে ব্রিটেন। বৃদ্ধাশ্রম ও সেখানে থাকা সেবকদের সবার আগে ভ্যাকসিন দেওয়ার কথা থাকলেও আপাতত তা সম্ভব নাও হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার থেকেই ভ্যাকসিন কার্যক্রম শুরু হতে গেলেও বৃদ্ধাশ্রমগুলোতে টিকা পৌঁছাতে আরও 2 সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে প্যাকেট খোলার 12 ঘন্টার মধ্যেই ফাইজার ও বায়োএনটেকের ভ্যাকসিন ব্যবহার করতে হবে। হিমাঙ্কের 70 ডিগ্রি নিচে তাপমাত্রায় ভ্যাকসিন সংরক্ষণের বাধ্যবাধকতা রয়েছে। ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার যুক্তরাষ্ট্রের হলেও সেখানে এখনও তাদের ভ্যাকসিনের অনুমোদন মেলেনি। তবে খুব শিগগিরই এই অনুমোদন মিলবে বলে জানিয়েছেন খোদ মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনের এক কর্মকর্তা। ওমর ইনান, সময় সংবাদ। সর্বোচ্চ 20 মিনিটেই মিলবে করোনা টেস্টের রিপোর্ট। দ্রুত শনাক্ত হবে আক্রান্ত রোগী। এ লক্ষ্য নিয়ে দেশে শনিবার শুরু হলো অ্যান্টিজেন টেস্ট। কার্যক্রমের উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী জানান, পর্যায়ক্রমে সারা দেশে অ্যান্টিজেন টেস্ট করা হবে। দেশে প্রথমবারের মতো যাত্রা শুরু হলো এই র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কার্যক্রমের। সিলেট, যশোর, পটুয়াখালী ও গাইবান্ধা সহ 10 জেলায় এই কার্যক্রম শুরু হয়েছে। করোনার উপসর্গ রয়েছে এমন ব্যক্তিকেই করা হবে এই টেস্ট, যে পরীক্ষার সর্বোচ্চ 20 মিনিটের মধ্যেই পাওয়া যাবে কোভিডের ফলাফল। 7 দিনের মধ্যে যারা হয়তো 3 দিন আছে, 3 দিন যাবত তাদের সিমটম আছে করোনার মতো, সেই সমস্ত রোগীদেরই শুধু পরীক্ষা করা হবে। 15 থেকে 30 মিনিটের মধ্যে পাবো। সাথে সাথে যদি পজিটিভ হয় সেই পেশেন্টকে আমরা তাৎক্ষণিকভাবে আইসোলেশনের কথা বলবো। এটা সকলের জন্য প্রযোজ্য নয়, রোগীর সাইন সিমটম অনুযায়ী এটা পরীক্ষা করা হবে। ভার্চুয়াল এই কার্যক্রমের উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী জানান, কোভিড পজিটিভ রোগী শনাক্তকরণ সহজ করতেই অ্যান্টিজেন টেস্ট কার্যক্রম শুরু হয়েছে। অ্যান্টিজেন টেস্ট শুরু করছি ওই সমস্ত জেলায় যেখানে এখনো পিসিআর ল্যাব নাই, এর মাধ্যমে ওই জেলার লোকদের টেস্টের সুযোগ সুবিধা আরো বৃদ্ধি পেল। ভ্যাকসিন আশা করি যখনই বাজারে চলে আসবে, WHO অনুমোদন পেয়ে যাবে, আমরাও পেয়ে যাব। করোনার উপসর্গ রয়েছে এমন ব্যক্তিদের বিশেষ এক কিটের মাধ্যমে কোভিড-19 পরীক্ষা করার পদ্ধতি অ্যান্টিজেন টেস্ট। যে স্থানে করোনা শনাক্তের পিসিআর ল্যাব নেই, সেখানে মূলত এই অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে শনাক্ত হবে কোভিড পজিটিভ রোগী। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার দুপুর পর্যন্ত সবশেষ 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 35 জন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6,807 জনে। এছাড়া শনাক্ত হয়েছেন 1,888 জন। গত 24 ঘন্টায় কোভিড-19-এর নমুনা পরীক্ষা করা হয়েছে 13,540 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 28,49,951 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 1,888 জন। এ নিয়ে দেশের মোট শনাক্তের সংখ্যা 4,75,879 জন। 24 ঘন্টায় মারা গেছেন 35 জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন 6,807 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,457 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,93,408 জন। এদিকে কার্যকর হলো বিদেশ ফেরত সব যাত্রীর করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত। যাত্রীরা এই উদ্যোগকে স্বাগত জানালেও জরুরি ভিত্তিতে সনদ পেতে কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ তাদের।
গুনতে হচ্ছে বাড়তি বিমান ভাড়াও। প্রজ্ঞাপন জারির পর প্রথম দিনই সার্টিফিকেট না থাকায় 2 যাত্রীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। কোভিডের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ বাড়ছে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে। বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে আগে করোনা সনদ বাধ্যতামূলক না থাকায় তথ্য গোপন করে করোনা পজিটিভ হয়ে অনেকেই দেশে ফিরেছেন। সার্টিফিকেট ছাড়া শুধু নভেম্বর মাসেই দেশে এসেছেন প্রায় 4000 যাত্রী। এই পরিস্থিতিতে বিদেশ ফেরত যাত্রীদের মাধ্যমে করোনা সংক্রমণ রোধে এবার কঠোর অবস্থানে সরকার। সব যাত্রীর জন্য 72 ঘন্টা আগের করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত কার্যকর হয়েছে। যাত্রীরা এই উদ্যোগে স্বাগত জানালেও স্বাস্থ্য তথ্য সংগ্রহ ও করোনা সনদ পরীক্ষায় দীর্ঘ সময় নেয় অসন্তোষ প্রকাশ করেন। সনদ হাতে পাওয়ার পর টিকিট কাটতে হওয়ায় বাড়তি অর্থ গুনতে হচ্ছে বলেও অভিযোগ তাদের। এত যাত্রী কিভাবে কন্ট্রোল করতে পারছে, কোথায় স্লো হচ্ছে, কিন্তু অনেকক্ষণ আমাদেরকে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল উপরে। থার্মাল ডিটেক্টর ওটাতে যখন মানুষ যাচ্ছে তখন ওইখানে চেক করার মতো কেউই ছিল না। আমাদেরকে করোনা টেস্ট করতে হচ্ছে, করে টিকিট কনফার্ম করতে হচ্ছে, যার কারণে আমাদের টিকিটের কস্ট দেখা যাচ্ছে 400-500, কখনো সময় 1000 ইউরো বেশি পড়ে যাচ্ছে আর কি। কোনো এয়ারলাইন্স করোনা নেগেটিভ সনদ ছাড়া যাত্রী আনলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিমানবন্দরের পরিচালক। তাদেরকে পরিষ্কার করে ব্যাখ্যা করেছি যে আপনারা এই নিয়ম নীতির মধ্যে চলবেন, এর বাইরে কোনো প্যাসেঞ্জার নিয়ে আসবেন না। যদি তারা নিয়ে আসে এই সার্কুলার ভায়োলেশন হিসেবে সাব্যস্ত হবে এবং সিভিল এভিয়েশন অথরিটি পর্যাপ্ত যথাযথ ব্যবস্থা নেবে। বর্তমানে প্রতিদিন দেশে ফিরছেন প্রায় 4000 যাত্রী। জুলাইয়ে আন্তর্জাতিক ফ্লাইট চালুর পর করোনা পজিটিভ যাত্রী এসেছেন 35 জন। সনদ না থাকায় 21শে জানুয়ারি থেকে এ পর্যন্ত 19,318 জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। আনন্দের মধ্যেই ভাষান্তরে কাটল রোহিঙ্গাদের প্রথম দিন। সরকারের পক্ষ থেকে খাবার সরবরাহ করা হচ্ছে পরিবারগুলোকে। অনেকেই আবার টেকনাফ উখিয়ায় থাকা স্বজনদের খবর নেয়ার পাশাপাশি জানিয়েছে নিজেদের ভালো থাকার কথা। সাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় রোহিঙ্গাদের প্রথম দিনের খবর জানাচ্ছেন কমল দে। খুশি লাগে, বাদ দিয়ে নাস্তা দিয়ে আপেল দিয়ে যখন কিছু দিয়ে যখন কিছু ভালো লাগে। রাত আলোতে আর মানে বেশি হেল্প করে বাংলাদেশ সরকারের কেঙ্গুরিয়ার আর মানে শুকরিয়া আদায় করছুম। আর আসি বেশি সুন্দর করে রাইনে আর বালা করে দিয়ে সুন্দর করে নাস্তা উস্তা হাবাইয়ে পয়সা বেশি হেবা যত্ন করছে। এক্ষেত্রে রোহিঙ্গারা বলছেন তারা গত সন্ধ্যায় এখানে আসার পরে নিজ নিজ আবাসস্থল বুঝে নিয়েছেন। এরপর তারা পরিবার পরিজনদের নিয়ে তারা কক্ষ বরাদ্দ নিয়েছেন। এখানে কেটেছে তাদের প্রথম রাত। এরপর সকালের নাস্তা খেয়ে তাদের দিন শুরু হয়েছে। এক্ষেত্রে তারা উখিয়ার কুতুপালং এবং টেকনাফে থাকা পরিবারের পরিজনদের সাথেও কথা বলেছেন, তাদের নিজেদের অবস্থান ব্যাখ্যা দিয়েছেন। এক্ষেত্রে তারা বলছেন ভাষাঞ্চলের আশ্রয় কেন্দ্রে তারা ভালো রয়েছেন এবং সব প্রণোদিত হয়ে তারা এখানে আসছেন। হানা দিয়ে আল্লাহ দিলে বেশি দিয়ে হানা সিফতো দিয়ে ডিটাইম পাতো দিয়ে নাস্তাও দিয়ে গ্রহণদারে সাউলিও। বিশেষ করে সরকারের পক্ষ থেকে রোহিঙ্গাদের ভাষান্তরে আনার পর থেকে জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা সত্য জুড়ে দিয়েছিল, কিন্তু এই 1642 রোহিঙ্গা সে সত্যে না গিয়ে তারা সব প্রণোদিত হয়ে সরকারের সাথে এই ভাষান্তরে চলে আসে। এক্ষেত্রে নৌ এবং সেনাবাহিনীর 7টি জাহাজে করে গতকালই তাদের এই ভাষান্তরে নিয়ে আসা হয়েছিল, দেওয়া হয়েছিল প্রয়োজনীয় উপকরণ। নোয়াখালীর ভাষান্তর থেকে কমল দে, সময় সংবাদ। কেজি প্রতি 7 টাকা বাড়ানো না হলে সরকারের ঘরে চাল না দেওয়ার ঘোষণা থেকে সরে এসেছে রংপুর দিনাজপুর অঞ্চলের অনেক মিলার। এর মধ্যে 389 জন মিলার চাল সরবরাহের জন্য খাদ্য বিভাগের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। কৃষক পর্যায়ে ধানের দাম কমলে অন্যরাও চুক্তিবদ্ধ হবেন বলে জানিয়েছেন চালকল মালিক সমিতির নেতারা। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। করোনার দ্বিতীয় ঢেউ সামনে রেখে খাদ্য নিরাপত্তার বিষয়টিকে বড় চ্যালেঞ্জ মনে করছেন সবাই। ঠিক এমন সময় প্রতি কেজি চালে 7 টাকা বাড়ানোর আলটিমেটাম দিয়ে সরকারের ঘরে চাল সরবরাহের চুক্তি না করতে চালকল মালিক সমিতির ঘোষণায় অনেকটাই শঙ্কায় পড়ে চলতি আমন সংগ্রহ অভিযান। এই পরিস্থিতিতে 26 নভেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছে সরকার। এ পর্যন্ত রংপুর দিনাজপুর অঞ্চলের 389 জন মিলার চুক্তি করেছেন। সামনে যদি গভর্নমেন্ট যদি অগত্যায় কোনো যদি ডিক্লারেশন দিয়ে দেয় যে আমরা দর বৃদ্ধি করব, সেক্ষেত্রে আমরা চুক্তিবদ্ধ হতে আমরা চিন্তা করব। যদি বাজার আমাদের লাভ নাও হয় তারপরে আমরা চুক্তি করে সরকারকে চাল দেব। কৃষি বিপণন কর্মকর্তার আশা শেষ পর্যন্ত বাকিরাও চুক্তিবদ্ধ হবেন।
নির্দিষ্ট সময়ের মধ্যেই 10 ডিসেম্বরের মধ্যেই আরও বাকি সব মিলারগুলো সরকারকে চাল দিবে এই আশাই ব্যক্ত করছে। তবে কৃষক নেতারা বলছেন সরকারের খাদ্য সংগ্রহ অভিযানকে ব্যবসায়ীদের প্রভাবমুক্ত করা না গেলে কৃষকরা এর সুফল পাবে না। প্রয়োজনে হাস্কিং মিলগুলোকে 5% সরল সুদে ব্যাংক থেকে লোন দিয়ে এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করা দরকার। আমন মৌসুমে 37 টাকা কেজি দরে 6 লাখ মেট্রিক টন সিদ্ধ চাল ও 26 টাকা কেজি দরে 2 লাখ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ঘোষণা করে খাদ্য বিভাগ। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। দেশের রাষ্ট্রায়ত্ত 6টি চিনিকলে আখমাড়াই বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একে তো চিনি বিক্রি নেই, তার উপর বেতন বন্ধ 5 মাস। এর মধ্যে আখমাড়াই বন্ধের দুঃসংবাদ বিপাকে ফেলেছে আখ চাষিদের। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে দিশেহারা শ্রমিকরা। এ অবস্থায় দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকলের বকেয়া বেতন ভাতার দাবি ও মিল বন্ধের পায়তারার বিরুদ্ধে শ্রমিক কর্মচারীরা আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। গোলাম নবী দুলালের তথ্য ও মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। 1933 সালে প্রতিষ্ঠিত সেতাবগঞ্জ চিনিকল 1982 সালে আধুনিক যন্ত্রপাতি নিয়ে নতুন করে যাত্রা শুরু করে। মিল এবং ফার্ম এলাকা সহ 3,860 একর জমি নিয়ে মিলটিতে 750 জন শ্রমিক কর্মচারী কর্মরত। চিনি ও খাদ্য কর্পোরেশনের চিঠির প্রেক্ষিতে সেতাবগঞ্জ চিনিকলে এই মৌসুমে আখমাড়াই বন্ধ ঘোষণা করা হয়। হঠাৎ এমন দুঃসংবাদে মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে আখ চাষি ও শ্রমিক কর্মচারীদের মাঝে। এই আখ আমরা কোথায় নিয়ে যাব, কি করব? আমরা তো ক্ষতিগ্রস্তর দিকে চলে যাচ্ছি। আমরা এই বিবি বাচ্চা নিয়ে কিভাবে খাওয়া দাওয়া করব? এই অর্থ দিয়ে বাচ্চাদের পড়ালেখা করাই, কিন্তু আদৌ যদি অর্থ না পাই তাহলে আমার সব কিছু বন্ধ হয়ে যাবে। এখন এই টাকাটা যে পাবো কি না এটাও তো একটা অনিশ্চয়তার ভিতরে। আমরা তো ঠাকুরগাঁ যায় তো আর টাকা ওখানে তো আদায় করতে পারবো না। শ্রমিক কর্মচারীরা বলছেন বকেয়া পরিশোধ সহ আখমাড়াই বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে আন্দোলনে যাবেন তারা। বন্ধ করে দিলে কৃষি আসলো, এখন আমরা কোথায় যাব? 250 শ্রমিক কর্মচারী মিল চালু না হলে তারা যদি এখানে কাজ না করে কিভাবে তাদের পাওনা দিয়ে দেওয়া হবে, এই ব্যাপারে আমরা অনিশ্চিত। চিঠির কথা স্বীকার করে কর্তৃপক্ষ বলছে মিল বন্ধ হবে না, কেউ চাকরিও হারাবে না। যে সমস্ত জায়গায় আখ ক্রয় করে থাকি সেখানে আখ ক্রয় করা হবে, এটা অন্য কোনো সমস্যা নেই। তবে মিলের কাছে শ্রমিক কর্মচারীদের 5 মাসের বেতনও পাওনা আছে, এটা মিলের ফান্ড এখন নাই। সরকার বা সদর দপ্তর টাকা দিলে আমরা পরিশোধ করতে পারবো। সেতাবগঞ্জ চিনিকলে চলতি মৌসুমে 45,000 মেট্রিক টন আখ উৎপাদন হয়েছে, আর অবিকৃত চিনি রয়েছে 2400 মেট্রিক টন, যার আনুমানিক মূল্য 14 কোটি টাকা। সময় সংবাদ, দিনাজপুর। ভুটানের সঙ্গে প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট পিটিএ চুক্তি সই করতে যাচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভুটানের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে রোববার এ অনুষ্ঠানে যোগ দেবেন। এ সময় বাংলাদেশের পক্ষে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি ও ভুটানের পক্ষে অর্থনীতি সম্পর্কিত মন্ত্রী চুক্তি সই করবেন। শনিবার সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী জানান, পিটিএ চুক্তির ফলে রাজস্ব আয় কমলেও দীর্ঘমেয়াদে দুই দেশের বাণিজ্য পরিধি বাড়বে। এই চুক্তির ফলে বাংলাদেশ 100টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। আগামী জুনের মধ্যে আরও কয়েকটি দেশের সঙ্গে পিটিএ বা এফটিএ চুক্তি সই করতে চায় সরকার। ভুটান বাংলাদেশের মধ্যে $57 মিলিয়ন বাণিজ্যের মধ্যে বাংলাদেশে রপ্তানি করে $7.5 মিলিয়ন পণ্য। 100টা পণ্য ভুটান ও বাংলাদেশ শুল্কমুক্ত সুবিধা পাবে। চুক্তিতে প্রাথমিকভাবে পণ্যের সংখ্যা কম হলে পরেও পরবর্তীতে আমাদের আলোচনার স্কোপ রয়েছে, সেই আলোচনার মাধ্যমে আরও সংখ্যা বাড়তে পারে। এই দ্বিপাক্ষিক অগ্রাধিকার বাণিজ্য চুক্তি প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট স্বাক্ষরের ফলে আমরা লাভবান হব এবং সুদূর বিবেচনা করলে আমরা আমাদের দুই দেশই লাভবান হবে। করোনা মহামারীর কারণে বড়দিন সামনে রেখে বেশ কিছু নির্দেশনা দিয়েছে ইতালি সরকার। জনসমাগম এড়াতে 25 ডিসেম্বর থেকে 3 দিন রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত দেশটিতে কারফিউ থাকবে। রোম থেকে জোমানা মাহমুদের রিপোর্ট। অন্যান্য বছরের মতো এবারও বড়দিনের অপেক্ষায় ছিলেন ইতালির সব বয়সের মানুষ, কিন্তু করোনার কারণে উৎসবটি উদযাপনে কড়াকড়ি আরোপ করেছে দেশটির সরকার। বিভিন্ন মহলে সমালোচনা উপেক্ষা করে 25-26 ডিসেম্বর এবং 1 জানুয়ারি নাগরিকদের যাতায়াতের উপর বিধিনিষেধ জারি করেছে ইতালি সরকার। এদিকে রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত বলবৎ থাকছে কারফিউ জানুয়ারির 7 তারিখ পর্যন্ত। সরকারি বিধিনিষেধের কারণে ইস্টার সানডে ঠিকমতো পালন করতে পারেননি খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। এবার বড়দিনেও নানা বিধিনিষেধে হতাশ তারা। আমরা ইস্টার সানডে চার্চটি করতে পারিনি,
নানা রকম বিধি নিষেধের কারণে বড়দিনের চাষটি করাও বোধহয় সম্ভব নয়। তাই বিশেষভাবে আবেদন করছি আমরা একত্রে মিলিত হয়ে চাষটি যাতে সম্পন্ন করতে পারি। নতুন অধ্যাদেশের ফলে রাতে বার রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে, আমাদের কাজ অনেকটাই কমে গেছে। ইতালিতে নতুন বছর উৎসব পরিবেশে যে আনন্দটা ছিল, এবার সে আনন্দটা উৎসব পরিবেশে হবে না। সর্বশেষ 2 দিনে ইতালিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় 2000 মানুষ। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি। করোনা বাধা উপেক্ষা করেও সংযুক্ত আরব আমিরাতের ঐতিহ্যবাহী বাণিজ্য মেলা দুবাই ফেস্টিভ্যালে অংশ নিচ্ছেন বহু দর্শনার্থী। বিশাল এই ফেস্টিভ্যালে বাংলাদেশ প্যাভিলিয়ন না থাকায় হতাশ প্রবাসী ব্যবসায়ীরা। আরব আমিরাত থেকে শিবলি আল সাদিকের রিপোর্ট। সারা বিশ্বের ব্যবসায়ী সম্প্রদায়ের কাছে দুবাই ফেস্টিভ্যাল একটি পরিচিত নাম। গত 2 দশক ধরে সফলতার সাথে আয়োজিত হচ্ছে এই মেলা। চলতি বছর করোনার কারণে কিছুটা অনিশ্চিত থাকলেও শেষ পর্যন্ত আয়োজিত হচ্ছে ঐতিহ্যবাহী দুবাই ফেস্টিভ্যাল। স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীদের সমাগম ঘটেছে অনেক। সরকারও যথেষ্ট চেষ্টা করতেছে এই করোনার মধ্যে যেন একটু ব্যবসা বাণিজ্য যেন হয়, মানুষের একটু কেনাকাটা যেন স্বাভাবিক থাকে, মানুষ সচেতন যেন থাকে। দুবাই ফেস্টিভ্যালে বিশ্বের বহু দেশের প্যাভিলিয়ন থাকলেও নেই বাংলাদেশ প্যাভিলিয়ন। এতে হতাশ আমিরাতে বসবাসরত সাধারণ প্রবাসী সহ বাংলাদেশি ব্যবসায়ীরা। এখানে যদি আমাদের বাংলাদেশ প্যাভিলিয়নটা থাকতো তাহলে আমাদের জন্য আরো ইজি হয়ে যেত, আমাদের জন্য মানসম্মত হতো সবকিছু মিলে। আমরা ইন্ডিয়ান প্যাভিলিয়নে দোকান নিয়েছি, গত বছরও নিয়েছি, এই বছরও নিয়েছি। দুঃখের বিধে আমাদের বাংলাদেশ না আসার কারণে আমরা ইন্ডিয়ান প্যাভিলিয়নে ঢুকে দোকান নিতে হচ্ছে। করোনা মহামারীর কারণে দর্শনার্থীরা যাতে স্বাস্থ্যবিধি মেনে এক্সপোতে অংশ নেন সেই বিষয়ে সতর্ক আয়োজকরা। গত 15 অক্টোবর থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী বছরের 15 মার্চ পর্যন্ত। 2021 সালের এক্সপোকে সামনে রেখে দুবাই ফেস্টিভ্যালের এই আয়োজন ব্যবসায়ীদের উৎসাহী করে তুলেছে। ধারণা করা হচ্ছে সারা বিশ্বের ব্যবসায়ী সম্প্রদায়ের জন্য এক্সপো 2021 হবে বাণিজ্যিক সফলতার এক স্মরণীয় অধ্যায়। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। অবশেষে সমাধানের পথে কাতার সংকট। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ প্রতিবেশী কয়েকটি দেশের সঙ্গে 3.5 বছর ধরে চলা অবরোধের ইতি টানার আভাস দিয়েছে রিয়াদ। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, সংকট সমাধানে দোহার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। সম্প্রতি সৌদি সফরে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ও জামাতা জ্যারেড কুশনার। তার ওই সফরে ইসরায়েলকে স্বীকৃতির বিষয়ে সৌদি সরকারের সঙ্গে আলোচনার খবর উঠে আসলেও এর আড়ালে চলে কাতার সংকট সমাধানের আলোচনা। ওই বৈঠকে দীর্ঘদিন ধরে চলা পারস্য উপসাগরীয় এ সংকটের রাশ টানতে ইঙ্গিত দেয় রিয়াদ। এতদিন পর্দার আড়ালে দেন দরবার চললেও এবার সংকট সমাধানে সরাসরি মুখ খুলল সৌদি আরব। শুক্রবার এক ভার্চুয়াল আলোচনায় সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, কাতার অবরোধ প্রত্যাহারে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত চুক্তি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। গেল কয়েকদিনের আলোচনায় তাৎপর্যপূর্ণ অগ্রগতি হয়েছে, এজন্য কুয়েতকে ধন্যবাদ জানাই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। চূড়ান্ত চুক্তির খুব কাছাকাছি আমরা। আশা করি শিগগিরই এটি দৃশ্যমান হবে। একই আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠানে অংশ নেয়া কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিরোধ নিরসনে সবসময় আলোচনাকে প্রাধান্য দিয়ে আসছে দোহা। আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে পারস্য উপসাগরীয় অঞ্চলে ঐক্যের বিকল্প নেই। এই অপ্রয়োজনীয় সংকট দূর করতে সবার আগে একে অপরের প্রতি বিশ্বাস তৈরি জরুরি। একটি দেশকে বিপদে ফেলে আরেক দেশ কখনোই লাভবান হতে পারে না, সেটি এরই মধ্যে প্রমাণিত হয়েছে। সৌদি আরব সম্পর্ক স্বাভাবিকের ইঙ্গিত দিলেও সংযুক্ত আরব আমিরাত, মিশর ও বাহরাইনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো বক্তব্য আসেনি। 2017 সালের 5 জুন সন্ত্রাসবাদের সমর্থন ও ইরানের সঙ্গে সম্পর্ক রাখায় কাতারের ওপর অবরোধ আরোপ করে সৌদি আরব সহ প্রতিবেশী কয়েকটি দেশ, বন্ধ করে দেয় সব ধরনের যোগাযোগ। অবশেষে কুয়েতের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর সংকট সমাধানে আশার আলো দেখছে দোহা। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। কুয়েতে বসবাসরত অবৈধ বাংলাদেশি যাদের পাসপোর্ট হারিয়ে গেছে কিংবা মেয়াদোত্তীর্ণ হয়েছে তাদেরকেও দ্রুত নতুন পাসপোর্ট পেতে সহযোগিতা করবে বাংলাদেশ দূতাবাস। কুয়েত সরকারের ঘোষিত সাধারণ ক্ষমার সুবিধা যাতে অবৈধরা কাজে লাগাতে পারেন সেজন্যই
এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত। কুয়েত প্রতিনিধি শরীফ মিজানের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 1 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বরের মধ্যে অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে কুয়েত সরকার। এর আওতায় অবৈধরা নির্দিষ্ট জরিমানা দিয়ে আকামা গ্রহণ কিংবা দেশে ফেরত আসতে পারবেন। বৈধকরণের বিষয়ে সবশেষ খবর জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে কুয়েতের বাংলাদেশ দূতাবাস। এ সময় বাংলাদেশের রাষ্ট্রদূত জানান, অবৈধ বাংলাদেশি যাদের পাসপোর্ট হারিয়ে গেছে তারাও যদি বাংলাদেশি নাগরিক হিসেবে ন্যূনতম প্রমাণ দেখাতে পারেন তাহলে তাদের নতুন পাসপোর্টের আবেদন গ্রহণ করা হবে। দুটো সিস্টেম করেছে। এক, যারা ফাইন দিয়ে থেকে যাবে তাদের একটা ব্যবস্থা আছে, আর যারা ফাইন দিয়ে চলে যেতে চায়, যারা ফাইন দিয়ে চলে যাবে তাদের একটা সুযোগ করেছে, ইচ্ছা করলে সে পরবর্তীতে আবার সে কুয়েতে আসার একটা স্কোপ পাবে। সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত জানান, দেশে আটকা পড়া প্রবাসীরা যাতে শিগগিরই কুয়েত ফিরতে পারেন সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এরই মধ্যে কুয়েত সরকার গৃহকর্মীদের ফেরার সুযোগ দিয়েছে বলেও জানানো হয়। এছাড়াও রাষ্ট্রদূত জানান, ইয়েমেনের হাউতি বিদ্রোহীদের হাত থেকে 9 মাস পর উদ্ধার হওয়া 5 বাংলাদেশি আন্তর্জাতিক অভিবাসন সংস্থার হেফাজতে আছেন। কুয়েতে বিভিন্ন পেশায় প্রায় 3.5 লাখ বাংলাদেশি কাজ করছেন। সময় সংবাদ, কুয়েত। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শুধু পুনর্বাসন নয়, পদ্মা সেতুতে ভিটে মাটি হারানোরা পাচ্ছেন টোলের টাকাও। পরিকল্পিত আবাসনে জীবনমানের উন্নয়ন, দীর্ঘমেয়াদী কাজের আশ্বাস। সীমান্ত সুরক্ষার বিজিবির উন্নয়নে কাজ করছে সরকার। প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধানমন্ত্রী। তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ানোর নির্দেশ। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়।